complex variables, limit, continuity and derivatives of a function of complex variables. একটা complex variable ফাংশনের ক্ষেত্রে লিমিট বলতে কি বোঝায়, কন্টিনিউটি অফ দিস ফাংশন কিভাবে চেক করতে হয়, ডেরিভেটিভ অফ দি ফাংশন কিভাবে ক্যালকুলেট করতে হয়, ডেরিভেটিভের রুলগুলো কি কি সেগুলো আমরা ডিসকাস করেছি এবং কিছু ক্ষেত্রে এক্সাম্পলস নিয়েছি। Next we discussed the analyticity of a function of complex variables. আমরা দেখেছিলাম যে কোনো একটা ফাংশন যদি অ্যানালিটিক হয় তাহলে এটা অবশ্যই তোমার ইউনিক ডেরিভেটিভ থাকতে হবে। হ্যাঁ, একটা অ্যানালিটিক ফাংশনের এক্সাম্পল, একটা অ্যানালিটিক ফাংশনের ডেফিনিশন আমরা বলেছিলাম যে it must have unique derivative at a point in a region. তো তার জন্য ফাংশনটাকে যদি অ্যানালিটিক হতে হয় তাতে করে এটাকে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, যেগুলোকে আমরা কচি-রাইমান কন্ডিশন হিসাবে বলে এসেছি। কন্ডিশন দুটো ছিল এইরকম, ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি ডেল ওয়াই, অর্থাৎ ইউ এক্স ইকুয়ালস টু ভি ওয়াই আর ইউ ওয়াই ইকুয়ালস টু মাইনাস ভি এক্স, বা ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি ডেল এক্স। এটা আমরা আগের দিনকে দেখে এসেছি। আচ্ছা, তারপর আমরা বলেছিলাম যে কোনো একটা ফাংশন যদি এইরকম কচি-রাইমান কন্ডিশনকে স্যাটিসফাই করে, নট নেসেসারিলি ফাংশনটার ডিফারেন্সিয়েবল হবে অ্যাট এ পয়েন্ট। সেটা কচি-রাইমান কন্ডিশন ইজ দি নেসেসারি কন্ডিশন ফর এ ফাংশন টু বি ডিফারেন্সিয়েবল অ্যাট এ পয়েন্ট, বাট ইট ইজ নট দি সাফিসিয়েন্ট কন্ডিশন। Necessary and sufficient condition for a function of complex variable to be differentiable at a point is that Cauchy-Riemann conditions will be satisfied and the partial derivatives ux, ui, vx, vy, those partial derivatives will be continuous at that point. এটা আমরা আগের দিনকে ডিটেলে ডিসকাস করেছিলাম। হ্যাঁ, এবং বেশ কতগুলো এক্সাম্পল প্রবলেমও দিয়েছিলাম, যেগুলো তোমরা বেশ কয়েকজন নিজের হাতে করেছো, করে নিশ্চয়ই টপিকটাকে ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা ফাংশনের দুটো ডেফিনিশন ডিসকাস করেছি, মানে দুটো পার্টিকুলার টাইপের ফাংশন নিয়ে ডিসকাস করছিলাম, রাদার তাদের ডেফিনিশনগুলো ডিসকাস করেছিলাম। একটা হচ্ছে এন্টায়ার ফাংশন, এখানে যেটা দেখতে পাচ্ছ এন্টায়ার ফাংশন, আর আরেকটা হচ্ছে তোমার সিঙ্গুলার ফাংশন। ডেফিনিশনগুলো মনে আছে? এন্টায়ার ফাংশন বলতে কি বোঝায়, কোন একটা ফাংশন যদি অ্যাট অল পয়েন্টস অ্যানালিটিক হয়, কোন একটা ফাংশন যদি অল পয়েন্টসে অ্যানালিটিক হয় তাহলে সেই ফাংশনটাকে আমরা এন্টায়ার ফাংশন বলবো। অন দি আদার হ্যান্ড ফাংশনটা যদি কোনো একটা পয়েন্টে অ্যানালিটিক না হয় তাহলে সেটাকে আমরা সিঙ্গুলার ফাংশন বলবো। ঠিক আছে, এই ডেফিনিশনগুলো আমরা আগের দিনকে দিয়েছিলাম আর কি। এইগুলো আজকেও আরো ডিটেলে ডিসকাস করব। ইনফ্যাক্ট সিঙ্গুলার পয়েন্টস, সিঙ্গুলারিটি, টাইপস অফ সিঙ্গুলারিটি, এইগুলো নিয়ে একটু ডিটেলে ডিসকাস করব। তবে সিঙ্গুলারিটি কিভাবে ডিটারমাইন করতে হয় কোন একটা কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশনের, সেইটা আমরা পরের দিকে রাখবো আর কি। যখন ওই রেসিডিউ থিওরেম বা তোমার ওই সিরিজ এক্সপানশন, লোরেন্ট সিরিজ, টেলর সিরিজ এক্সপানশন, এই টপিকগুলো হয়ে যাবে, তারপরে আমরা এক্সাম্পলসে যাব বা টেকনিক্যালিটিস গুলোতে যাব আর কি। তো আজকে আমরা প্রথম যে টপিকটা শুরু করব সেটা বেসিক্যালি এক্সটেনশন অফ Cauchy-Riemann conditions that we discussed earlier. The topic is harmonic functions. হ্যাঁ, কোন ফাংশনগুলোকে আমরা হারমোনিক ফাংশন বলবো, হারমোনিক ফাংশন কি কি একটু খেয়াল করে দেখো। আগের দিনকে আমরা বলেছি যে কোন একটা ফাংশন f, সেইটাকে u প্লাস ভি এইরকম ফর্মে লিখতে পারি, u প্লাস আই ভি এইরকম ভাবে লিখতে পারি। হ্যাঁ, উই ক্যান রাইট ডাউন দি ফাংশন অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল f অ্যাজ u প্লাস আই ভি। ফাংশনটা যদি অ্যানালিটিক হয় তাহলে ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই সমান ডেল ইউ ডেল ওয়াই আর মাইনাস ডেল ভি ডেল এক্স সমান। এবার খেয়াল করে দেখো, যদি ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল এক্স এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হয় তাহলে এদের কি সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করবে, রাইট? আবার বলছি, ইউ ভি কন্টিনিউয়াস হলে ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল এক্স এইগুলো এক্সিস্ট করবে। ইন অ্যাডিশন যদি ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল এক্স এইগুলো যদি কন্টিনিউয়াস হয় তাহলে এদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গুলো থাকবে। আমরা এই প্রথম যে কন্ডিশনটা পেয়েছিলাম, এখানে প্রথম দ্বিতীয় বলে আলাদা করে ডিস্টিংশন কিছু নেই। একটা কন্ডিশনকে ফার্স্ট কন্ডিশন বলছি আর একটা কন্ডিশনকে আমরা সেকেন্ড কন্ডিশন বলছি। তো এই প্রথম কন্ডিশনটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি কি পাবো,
del 2u del x2 equals to del 2v del x del y, রাইট? ধরে নেওয়া যাক ইউ ভি এর পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস, তাহলে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলোর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলোকে ফার্দার ডেরিভেটিভ নেওয়া যেতে পারে, অর্থাৎ ইউ আর ভি এদেরকে এদের সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ আমরা নিতে পারি। তো এই প্রথম কন্ডিশনটার বোথ সাইডে যদি আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, অন লেফট উই উইল হ্যাভ del 2u del x2, on left we will have del 2v del x del y। দ্বিতীয় কন্ডিশনটা যদি পার্শিয়াল ডেরিভেটিভ নিতাম আমরা উইথ রেসপেক্ট টু y, দ্বিতীয় কন্ডিশনটার y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ নিলে কি হতো বলো তো, del 2u del y2 সমান মাইনাস del 2v del x del y, রাইট? এখন দেখো এইটার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ নিলে ডান দিকটা যা হয়, দ্বিতীয় কন্ডিশনটারও বোথ সাইডে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ নিলে ডান দিকটা একই রকম হয়, মাইনাস সাইন একটা রয়েছে। হ্যাঁ, তাহলে এই মাইনাস সাইনটাকে এর মধ্যে নিয়ে আমরা দুটো কন্ডিশনকে লিখে ফেলতে পারি এরকম ভাবে। কেউ কি মেসেজ করছো? কি নিরুপমা, কি প্রবলেম? শুনতে পাচ্ছ? বাকিরা ও শুনতে পাচ্ছে না বলছে, তোমরা পাচ্ছ শুনতে? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ওরই প্রবলেম হবে কোনো আর কি। ওকে, তো যেটা বললাম যে কচি রাইম্যান কন্ডিশনগুলো নিয়ে যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করি, আই মিন আরও একবার যদি ডেরিভেটিভ নেওয়া যায়, নিলে দেখতে পাবো দুটোরই ডান দিকগুলো সমান, জাস্ট একটা নেগেটিভ সাইন রয়েছে। তাহলে এই দুটোকে ফার্দার প্রসেস করতে পারি, করে এইরকম ভাবে লিখে ফেলতে পারি del 2u del x2 প্লাস del 2u del y2 ইকুয়ালস টু 0। ওকে, এইটা একটা ইকুয়েশন। আবার একটু অন্যরকম ভাবে ওই জিনিসটাকে প্রসিড করা যেতে পারতো। দেখো এই ইকুয়েশনটার বোথ সাইডে আমরা ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ নিতে পারতাম। যদি এই ইকুয়েশনটা ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ নিতাম, ডান দিকটা কি হতো, del 2v del y2। এই ইকুয়েশনে যদি বোথ সাইডে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ নিতাম, তাহলে কি হতো, del 2v del x2। বাম দিকগুলো সেক্ষেত্রে দেখো একই রকম হতো। অর্থাৎ একইভাবে যদি আগের মতো প্রসিড করা যেত, উই কুড রাইট ডাউন এ সিমিলার ইকুয়েশন del 2v del y2 প্লাস del 2v del x2 ইকুয়ালস টু 0। অর্থাৎ কচি রাইম্যান ইকুয়েশনগুলো নিয়ে যদি আমরা আরো ফার্দার প্রসিড করি, প্রোভাইডেড যে তোমার del u del x del u del y এইগুলো কন্টিনিউয়াস ফাংশন, তাহলে তারা এই রকম একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা ল্যাপ্লাসেস ইকুয়েশন ইন এ প্লেন। প্লেনে ল্যাপ্লাসেস ইকুয়েশন কেমন হয়, del 2 phi equals to 0। যদি ল্যাপ্লাসেস ইকুয়েশনটাকে xy প্লেনে লেখো কি হবে, del 2 phi del x2 প্লাস del 2 phi del y2 equals to 0। তাহলে দেখতে পাচ্ছ ইউ ভি এইগুলো স্যাটিসফাইজ ল্যাপ্লাসেস ইকুয়েশন। হ্যাঁ, টু ডাইমেনশনে ল্যাপ্লাসেস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তো যে সমস্ত ভেরিয়েবল গুলো এই ল্যাপ্লাসেস ইকুয়েশনকে স্যাটিসফাই করে ইন এ প্লেন, সেইগুলোকে আমরা হারমোনিক ফাংশন বা কনজুগেট ফাংশন বলি, হারমোনিক ফাংশন বলি, সেগুলোকে আমরা হারমোনিক ফাংশন বলি। ইউ আর ভি তাহলে হারমোনিক ফাংশন। জিনিসটা কি দাঁড়ালো, কোনো একটা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল রিটেন ডাউন ইন দি ফর্ম ইউ প্লাস আই ভি given the function is analytic, given the function is differentiable। তাহলে আমরা বলতে পারি যে ইউ এবং ভি এইগুলো হারমোনিক ফাংশনস হবে, এইগুলো কনজুগেট ফাংশন হবে। কথাটাকে ঘুরিয়েও বলা যেতে পারে, হ্যাঁ, কোন একটা ফাংশন f সমান u প্লাস আই ভি, কনসিডার এ ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল f ইকুয়ালস টু u প্লাস আই ভি। যদি ইউ এবং ভি ল্যাপ্লাসেস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, ইউ এবং ভি যদি হারমোনিক ফাংশনস হয়, del 2u del x2 প্লাস del 2u del y2 ইকুয়ালস টু 0, del 2v del x2 প্লাস del 2v del y2 ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে আমরা বলবো যে ফাংশনটা ইজ অ্যানালিটিক, দি ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল। হয়েছে? বোঝা গেছে আইডিয়াটা কি বললাম? কোন একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে কচি রাইম্যান কন্ডিশনগুলো স্যাটিসফাইড হওয়ার পাশাপাশি পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে কন্টিনিউয়াস হতে হবে। আমরা সেটাই দেখলাম করে, দ্যাট ইমপ্লাইজ যে ইউ এবং ভি আর হারমোনিক ফাংশন। তাহলে এই কথাটাকে ঘুরিয়ে বলতে পারি, যদি আমার একটা ফাংশন দেওয়া থাকে
যদি আমার এইরকম একটা ফাংশন দেওয়া থাকে f ইকালস টু ইউ প্লাস আইভি, এবং যদি আমরা দেখি যে এই ফাংশনগুলো হারমোনিক ফাংশনস, অর্থাৎ এই ফাংশনগুলো তোমার ল্যাপ্লাসিস ইকুয়েশন ইন এ প্লেন এটাকে স্যাটিসফাই করছে, তাহলে আমরা বলবো যে ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, ফাংশনটা ডিফারেন্সিয়েবল, এবং অফকোর্স দি ফাংশন উইল বি অ্যানালিটিক ফাংশন। সেটা আমি যেটা বললাম যে কথাটা, সেটা না তোমরা এইগুলোর জন্য চেক করে দেখতে পারো। এই যে ফাংশনটা লিখেছি আমি, বা এই যে ফাংশনটা লিখেছি, এই দুটো ফাংশনের জন্য তোমরা চেক করতে পারো। হ্যাঁ, বা এই যে ফাংশনটা এফজেড লেখা হয়েছে এর জন্য চেক করতে পারো। দেখতে পাচ্ছ এই পার্টিকুলার ফাংশনটার জন্য ইউ ইকুয়ালস টু এক্স কিউব আর ভি ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, এবার ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু করে দেখো তো, এটা ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু করে এটা 0 কি হবে? হচ্ছে না, না এটা ডেল টু ইউ ডেল ওয়াই টু করলে তো হবে না, ডেল টু ভি ডেল এক্স টু। আচ্ছা, এইটা আমি এক্সাম্পলটা পরে আসছি। অন্য কোন একটা প্রবলেম নিয়ে বোধহয় এটা দেখাতে পারলে বেটার হতো আর কি, আমি ভাবিনি আগে। এখানে একটা এক্সাম্পল রয়েছে, সেইটার জন্য দেখো। হ্যাঁ, এক্সাম্পলটা হচ্ছে এইটা, যে ভি এক্স ওয়াই ইকালস টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এইটা যে হারমোনিক ফাংশন সেটা তোমাকে দেখাতে হবে। ভি এক্স ওয়াই ইকালস টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, এইটা যে হারমোনিক ফাংশন এটা দেখাতে হবে। অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে? ডেল টু ভি ডেল এক্স টু প্লাস ডেল টু ভি ডেল ওয়াই টু ইকালস টু 0। দেখো জিনিসটা করে ফেলা খুব সহজ। গিভেন দি ফাংশন, হ্যাঁ, ফাংশনটাকে যদি এইরকম ভাবে দেওয়া থাকে, আমরা ডেল ভি ডেল এক্স কত বের করে ফেলতে পারি। এই ফাংশনটা ডেল ভি ডেল এক্স ক্যালকুলেট করো, কত হবে? 6xy। del 2v del x2 ক্যালকুলেট করে দেখো, ইট উইল বি 6y। অন দি আদার হ্যান্ড del v del y যদি ক্যালকুলেট করো, del v del y ক্যালকুলেট করলে কত হবে? 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এরপর যদি সেকেন্ড ডেরিভেটিভ করো তাহলে কত হবে? del 2v del y2 করলে হবে মাইনাস 6y। এবার দুটোকে অ্যাড করে দাও, দেখতে পাচ্ছ 0। অর্থাৎ ভিটা যদি এরকম ফর্মে দেওয়া থাকে 3x স্কোয়ার y মাইনাস ওয়াই কিউব, তাহলে আমরা দেখাতে পারি যে এটা তোমার একটা হারমোনিক ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, ভি ইজ হারমোনিক ইন দিস কেস। দ্যাট ইজ দি ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট অফ দি প্রবলেম ইজ টু ফাইন্ড আউট দি কনজুগেট ফাংশন ইউ এক্স ওয়াই। এই যে বললাম তোমার ভি ফাংশনটার কনজুগেট একটা ফাংশন থাকবে ইউ, সেই ফাংশনটাও কিন্তু তোমার ওই ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকালস টু 0 এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। আর তার পাশাপাশি এই যে তোমার কোচি রাইমেন কন্ডিশনগুলো বলা হলো, সেই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করতে হবে। সেই আইডিয়াটাকে আমরা কাজে লাগাবো। কোচি রাইমেন কন্ডিশন বলে ডেল ভি ডেল ওয়াই সমান ডেল ইউ ডেল এক্স। ইউ ফাংশনটা আমাদের কাছে আননোন, ইউ ফাংশনটাকে কনজুগেট ফাংশন বলা হচ্ছে। এই কনজুগেট ফাংশনটাকে আমাদের বের করতে হবে। ওকে, ডেল ভি ডেল ওয়াইটা আমরা পেয়েছি। বাই ইউজিং কোচি রাইমেন কন্ডিশন আই ক্যান রাইট ইট ইকুয়াল টু ডেল ইউ ডেল এক্স। এটাকে ডেল ইউ ডেল এক্স এর সাথে সমান করে দাও। আর ভিটা তো দেয়া রয়েছে, ডেল ভি ডেল এক্সটাকে যদি কোচি রাইমেন কন্ডিশন সেকেন্ড কন্ডিশনটার সাথে ইকুয়েট করো, ইউ উইল হ্যাভ দি ভ্যালু অ্যাজ মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। ভ্যালুটা কত হবে? মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। তাহলে বেসিক্যালি তোমার দুটো ইকুয়েশন রইলো। একটা হচ্ছে ডেল ইউ ডেল এক্স সমান 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আর একটা ইকুয়েশন হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস 6xy। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা ইউটা কত বলে দিতে পারি। দেখো, যদি আমরা প্রথম ইকুয়েশনটাকে সলভ করতাম, অর্থাৎ এমন একটা ফাংশন আমাদেরকে বের করতে হবে যে ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এই জিনিসটা পাওয়া যায়। তাহলে ফাংশনটা কত? এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার। এবার এইটাকে যখন তুমি ডিফারেন্সিয়েট করছো, তুমি তো ইন্টিগ্রেট করছো, এক্স এর রেসপেক্টে করছো, অ্যাজিউমিং ওয়াই টু বি কনস্ট্যান্ট। তাহলে এই ফাংশনটার সাথে যদি একটা ওয়াই ডিপেন্ডেন্ট ফাংশন যোগ থাকতো ডেল ইউ ডেল এক্স করলে, তাহলে ভ্যালুটা কিন্তু ওই জিনিসটাই পেতাম। সেই জন্য এখানে এফ ওয়াই একটা ফাংশনকে যোগ করা হলো। অন দি আদার হ্যান্ড, আমি যদি দ্বিতীয় ফাংশনটাকে ইন্টিগ্রেট করতাম তাহলে কি পেতাম? ইউ সমান কত পেতাম? ইউ সমান পেতাম মাইনাস 3xy স্কোয়ার।
মাইনাস 3x ওয়াই স্কোয়ার। হ্যাঁ, একইভাবে যদি এই ফাংশনটার সাথে gx যোগ করতাম, করে দেখো ডেল ইউ ডেল ওয়াই করলে এই জিনিসটাই পেতাম। এবার এই দুটোকে ম্যাচ করাও। হ্যাঁ, তোমরা এই ধরনের প্রবলেমগুলো করে এসেছো, সেমিস্টার 1ই করেছো, ইনফ্যাক্ট সেমিস্টার 2 এর ইলেকট্রোস্ট্যাটিক্স প্রবলেমে করে এসেছো, জানো কিভাবে হ্যান্ডেল করতে হয় এগুলোকে। যদি এই দুটো ইকুয়েশনকে দেখো তাহলে সেখান থেকে ইউ এক্স এর ফর্মটাকে আমরা ডিটারমাইন করতে পারি। ইউ এক্স ওয়াইটাকে তাহলে লেখা যায় আজ এক্স কিউব মাইনাস 3y স্কোয়ার এক্স, এক্স কিউব মাইনাস 3y স্কোয়ার এক্স। এরকম ভাবে তাহলে আমরা কনজুগেট ফাংশনটা কি সেইটাকে ডিটারমাইন করে ফেলতে পারি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দি প্রবলেম। আর থার্ড পার্টটা কি বলা আছে, হেন্স ফাইন্ড আউট দি অ্যানালিটিক ফাংশন এফ জেড। আমরা জানি যদি তোমার ইউ আর ভি এই দুটো কনজুগেট ফাংশন হয় তাহলে অ্যানালিটিক ফাংশনটাকে আমরা কিভাবে লিখতে পারবো, ইউ প্লাস আই ভি। ইউ প্লাস আই ভি, ভি ইজ গিভেন, উই হ্যাভ ডিটারমাইন্ড ইউ, so the analytic function can be constructed as this u plus iv করলে আমরা জিনিসটাকে পেয়ে যাব। ভেবে দেখো এটা ইজ ইকুয়াল টু জেড কিউব, এই জিনিসটা জেড কিউবের সাথে সমান, এটা জেড কিউব এর সাথে সমান। ওকে, ইনফ্যাক্ট এই 5 দাগের এ তে যে প্রবলেমটা দিয়েছিলাম, 5 দাগের এ এর যে প্রবলেমটা, এখানে তো তোমার ফাংশনটা অ্যানালিটিক এইটা বলাই আছে, ফাংশনটা অ্যানালিটিক ফাংশন। কাজেই এই ফাংশনটাকে যদি তুমি ইউ আর ভিতে ভেঙে নিয়ে দেখাতে পারতে যে ইউ এবং ভি এই দুটো হারমোনিক ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। এই প্রবলেমটাই বেসিক্যালি আমরা এক্সাম্পলে দেখালাম। তোমরা এইটার জন্য চেক করে দেখতে পারো আর কি কেমন হয়। মোস্ট লাইকলি হবে, এটা দেখে বোঝা যাচ্ছে হবে আর কি, সেকেন্ড ডেরিভেটিভ করলে হবে বলেই মনে হচ্ছে। ওকে, তো এটাই আর কি। হ্যাঁ, তাহলে কোন একটা হারমোনিক ফাংশন বলতে কি বোঝায়, একটা কমপ্লেক্স একটা অ্যানালিটিক ফাংশনের একটা পার্ট যদি হারমোনিক হয় এবং তার ফর্মটা যদি দেওয়া থাকে, ফাংশনটা যদি অ্যানালিটিক হয় তাহলে তার যে দুটো পার্ট, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, এরা দুজনই হারমোনিক ফাংশন হবে, সেটা আমরা বুঝলাম। তো এর মধ্যে যদি একটা পার্ট দেওয়া থাকে তাহলে কনজুগেট পার্টটা কি হবে সেটা আমরা তাহলে বের করে ফেলতে পারি বাই ইউজিং দি কচি-রাইমান কন্ডিশনস। ঠিক আছে, বোঝা গেল? কোনো প্রশ্ন থাকলে বলো এই পার্টটায়। আছে কিছু প্রশ্ন আছে এখানে? ওকে, তো এর পরের পার্টটাতে আমরা যাই তাহলে। যেটা আগের দিনকে বলছিলাম যে এই ফাংশনগুলোকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করেছিলাম। হ্যাঁ, আগের দিনের ক্লাসের রেসপেক্টে আমরা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলস গুলোকে দুটো পার্টে ব্রডলি ক্লাসিফাই করেছি। একটা হচ্ছে এন্টায়ার ফাংশন, আর আরেকটা হচ্ছে তোমার সিঙ্গুলার ফাংশন। হ্যাঁ, এন্টায়ার ফাংশন বলতে সেই ফাংশনগুলোকেই বোঝায় যে ফাংশনগুলো তোমার এন্টায়ার ডোমেনে কন্টিনিউয়াস, এন্টায়ার ডোমেনে অ্যানালিটিক। কোন একটা ফাংশন যদি এন্টায়ার ডোমেনে অ্যানালিটিক হয় তাহলে সেই ফাংশনটাকে আমরা এন্টায়ার ফাংশন বলে থাকি। অন দি আদার হ্যান্ড, যদি এই ফাংশনটার কোনো সিঙ্গুলার পয়েন্ট থেকে থাকে তাহলে সেই ফাংশনটা একটা সিঙ্গুলার ফাংশন। তো এই সিঙ্গুলার পয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা বললাম যে আমরা পরে ডিসকাস করব। কিছু টার্মিনোলজি রয়েছে, সিঙ্গুলার পয়েন্টের কিছু ক্লাসিফিকেশন রয়েছে, সেইগুলোকে আমরা এখন শিখে রাখবো যাতে করে পরের পার্টে এই টার্মগুলোর সাথে কনফিউশন না অ্যারাইজ করে। তো Cauchy-Riemann condition breaks down at the point of singularity. এই সিঙ্গুলার পয়েন্টগুলোকে ডিফারেন্ট এতে ক্লাসিফাই করা যায়, যেমন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস, পোলস, ব্রাঞ্চ পয়েন্ট, রিমুভেবল সিঙ্গুলারিটিজ, এসেনশিয়াল সিঙ্গুলারিটিজ, এরকম বিভিন্ন রকম ভাগে জিনিসগুলোকে ভাগ করা যায়। প্রথমে যেটা এখানে দেয়া রয়েছে এক্সাম্পল হিসাবে, আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। নামটা শুনেই বুঝতে পারছো আইসোলেটেড কথার অর্থ কি, বিচ্ছিন্ন, জাস্ট একটাই রয়েছে, এর আশেপাশে আর কিছু নেই, এইরকম একটা আইডিয়া আর কি। তো ধরা যাক z equals to z0 is a singular point of a function of complex variable fz. fz ফাংশনটা z equals to z0 এইটা হচ্ছে একটা আইসোলেটেড, এইটা হচ্ছে একটা সিঙ্গুলার পয়েন্ট। তো এই সিঙ্গুলার পয়েন্টকে আমরা কখন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট বলবো, যদি
আমরা এমন একটা ডেল্টা ভ্যালু পাই গ্রেটার দেন 0 such that the circle z minus z0 equals to delta encloses no singular point other than z0, তবেই আমরা z0 পয়েন্টটাকে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট বলবো। হ্যাঁ, কি বললাম কথাটা আবার বলছি। ধরা যাক তোমার একটা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল fz দেওয়া রয়েছে, আর বলা আছে যে তোমার z0টা ইজ এ সিঙ্গুলার পয়েন্ট অফ দি ফাংশন। এখন এই z0 সিঙ্গুলারিটিটাকে আইসোলেটেড সিঙ্গুলারিটি কখন বলবো? যদি আমরা এমন একটা পজিটিভ নাম্বার পাই, এমন একটা পজিটিভ নাম্বার পাই such that a circle z minus z0 equals to delta encloses no singular point other than z0, অর্থাৎ z0টাকে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের আমরা একটা সার্কেল কনসিডার করছি। z0টাকে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের একটা সার্কেল কনসিডার করছি। যদি এই সার্কেলের ভিতরে অন্য কোনো সিঙ্গুলার পয়েন্ট না থাকে আদার দেন z0, তবেই এই z0 পয়েন্টটাকে আইসোলেটেড সিঙ্গুলারিটি বলা যায়। ওকে, নেক্সট, পোলস বলতে কি বোঝায়? পোলস কি? Suppose we find some positive integer n such that z minus z0 to the power n into fz equals to a, which is a non-zero quantity. কোন একটা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে fz, আর ধরা যাক z0 ইজ এ সিঙ্গুলার পয়েন্ট। হ্যাঁ, z0টা ধরো ওই ফাংশনটার একটা সিঙ্গুলার পয়েন্ট। আবার বলছি আগের মতোই, একটা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল fz আর z0টা হচ্ছে একটা সিঙ্গুলার পয়েন্ট। এখন যদি z মাইনাস z0 টু দা পাওয়ার n ইন্টু fz এইটার লিমিটিং ভ্যালু অ্যাজ z অ্যাপ্রোচেস z0 সাম a হয়, যেটা কিনা একটা নন জিরো নাম্বার, তাহলে এই z0 সিঙ্গুলারিটিটাকে আমরা বলবো একটা পোল। z0 ইজ কল্ড এ পোল অফ অর্ডার n। z0টাকে সেক্ষেত্রে তাহলে পোল বলা হবে অফ অর্ডার n। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো। সাপোজ ইউ হ্যাভ এ ফাংশন fz ইকুয়ালস টু 1 বাই z মাইনাস 2। এটা আমরা দেখাবো পরে যে z ইকুয়ালস টু 2 ইজ এ সিঙ্গুলার পয়েন্ট অফ দিস ফাংশন। fz এই যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটার z ইকুয়ালস টু 2 যদি ফাংশনটাকে এইভাবে দেওয়া থাকে, তাহলে z ইকুয়ালস টু 2 এই ফাংশনটা একটা তোমার সিঙ্গুলার ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, যা সিঙ্গুলারিটি আছে অ্যাট z ইকুয়ালস টু 2। এখন এটা দেখানো যায় যে এই z ইকুয়ালস টু 2 মানে z0 এইটা বেসিক্যালি তোমার পোল অফ অর্ডার 1। দেখো, যদি আমরা z মাইনাস z0 অর্থাৎ z মাইনাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু fz ক্যালকুলেট করতাম, এই ফর্মুলাতে ফেলে দাও, z মাইনাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু fz সমান কত হতো? সমান 1 হতো, নন জিরো একটা নাম্বার পেতাম। তাহলে এইটাকে আমরা বলতে পারি পোল অফ অর্ডার 1। তো এই এনটা যদি 1 হয়, অর্ডারটা যদি 1 হয়, তাহলে সেটাকে সিম্পল পোল বলা হয়। তাহলে এক্ষেত্রে এই ফাংশনটার z ইকুয়ালস টু 2 এই পয়েন্টে একটা সিঙ্গুলার পোল রয়েছে। এই ফাংশনটার z ইকুয়ালস টু 2 পয়েন্টে একটা সিঙ্গুলার পোল আছে। ওকে, on the other hand, if you have another function fz equals to 1 by z minus 2 whole cube, যদি এরকম ধরনের কোন একটা ফাংশন থাকতো, হ্যাঁ, সেই ফাংশনটার জন্য যদি আমরা লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করতাম z minus 2 whole cube into fz, এইটাকে যদি ক্যালকুলেট করতাম তাহলে কত পেতাম? তাহলে 1 পেতাম, কিন্তু সেক্ষেত্রে n ভ্যালুটা কত হতে হতো? 3 হতে হতো। তাহলে এই যে ফাংশনটাকে যদি এইভাবে ডিফাইন করা থাকে, সেক্ষেত্রে এই ফাংশনটার পোলটা হচ্ছে অর্ডার 3। ক্লিয়ার? ব্রাঞ্চ পয়েন্টটা আমি পরে আসছি। রিমুভেবল সিঙ্গুলারিটি বলতে কি বোঝায়? আগের মতো একই কথা। সাপোজ z0 ইজ এ সিঙ্গুলার পয়েন্ট অফ এ ফাংশন fz। ওকে, এখন যদি লিমিট z টেন্ডস টু z0 fz এইটা এক্সিস্ট করে, তাহলে আমরা বলবো z0 ইজ দি রিমুভেবল সিঙ্গুলারিটি অফ দি গিভেন ফাংশন। আবার বলছি, সাপোজ ইউ হ্যাভ এ ফাংশন fz অফ কমপ্লেক্স ভেরিয়েবল z। এই ফাংশনটার z ইকুয়ালস টু z0 তে একটা সিঙ্গুলার পয়েন্ট আছে। এই z0 সিঙ্গুলার পয়েন্টটাকে আমরা রিমুভেবল সিঙ্গুলারিটি বলবো যদি দেখি
যে লিমিট জেড টেন্স টু জেড জিরো এফ জেড এই জিনিসটা এক্সিস্ট করে। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখো এখানে দেওয়া রয়েছে সাইন জেড বাই জেড, একটা কমপ্লেক্স ফাংশন, সে সাইন জেড বাই জেড। এই ফাংশনটার লিমিটিং ভ্যালু কত? অ্যাজ জেড টেন্স টু ইনফিনিটি, জেড টেন্স টু ইনফিনিটিতে এই ফাংশনটার ভ্যালুটা কত পাবো? লিমিটিং ভ্যালু অফ দি ফাংশন উইল বি ইকুয়াল টু 1। তাহলে দেখতে পাচ্ছ যে এই জেড ইকুয়ালস টু 0 এইটা বেসিক্যালি একটা রিমুভেবল সিঙ্গুলারিটি অফ দি ফাংশন। হোয়াট ইজ এসেনশিয়াল সিঙ্গুলারিটি? এসেনশিয়াল সিঙ্গুলারিটিস কি? এসেনশিয়াল সিঙ্গুলারিটিস হচ্ছে এ ফাংশন হ্যাজ অ্যান এসেনশিয়াল সিঙ্গুলারিটি এট এ পয়েন্ট z0 if it has poles of arbitrarily high order which cannot be eliminated। রিমুভেবল যদি রিমুভ না করা যায় তাহলে সেইটাকে এসেনশিয়াল সিঙ্গুলারিটি বলা হয় আর কি। এবার এই এলিমিনেট করার একটা উপায় হচ্ছে, এই যে যখন পোল ডিসকাস করছিলাম সেখানেও ডিসকাস করে এলাম, এলিমিনেট করার একটা উপায় হচ্ছে ফাংশনটাকে আমরা জেড মাইনাস জেড জিরো টু দ্য পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করে তার লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করি। হ্যাঁ, যদি এই জেড মাইনাস জেড জিরো টু দ্য পাওয়ার এন ইন্টু এফ জেডটাকে জেড মাইনাস জেড জিরো টু দ্য পাওয়ার এন এইটা দিয়ে মাল্টিপ্লাই করার পর লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করতে চাই এবং যদি দেখি যে তোমার সিঙ্গুলারিটিটাকে রিমুভ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলবো এটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি রয়েছে। এক্ষেত্রে এন এর ভ্যালুটা যে কোনো ফাইনাইট চয়েস হতে পারে। A function has an essential singularity at a point z0 if it has poles of arbitrarily high order। এর যদি arbitrarily high order এর পোল থাকে which cannot be eliminated by multiplication by z minus z0 to the power n which for any finite choice of n। এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছে e to the power 1 by z minus 2। এই জিনিসটাকে যদি আমরা পরে দেখবো কিভাবে ফাংশনটাকে এক্সপ্যান্ড করতে হয়। এই ফাংশনটাকে এক্সপ্যান্ড করা যায়, ফাংশনটাকে এক্সপ্যান্ড করলে দেখতে পাবো যে ফাংশন মানে এখান থেকেও ফাংশনটা দেখতে পাচ্ছ, ফাংশনটা সিঙ্গুলারিটি রয়েছে অ্যাট জেড ইকুয়ালস টু 2। অন স্পেকুলেশন অ্যাট দ্যাট মোমেন্ট আমাদের যতদূর পর্যন্ত আমরা এগিয়েছি সেখানে অন স্পেকুলেশন যেটা বুঝতে পারি যে জেড ইকুয়ালস টু 2 তে ফাংশনটার একটা সিঙ্গুলারিটি রয়েছে। এখন এই সিঙ্গুলারিটিটা কি রিমুভেবল সিঙ্গুলারিটি? নো, তার কারণ লিমিট জেড টেন্স টু 2 এফ জেড ক্যালকুলেট যদি করি সেটা কোনো ফাইনাইট কিছু ভ্যালু দেবে না। কাজে এটা রিমুভেবল সিঙ্গুলারিটি নয়। এখন জেড ইকুয়ালস টু 2 এখানে কি কোনো nth অর্ডার পোল রয়েছে যেখানে এনটা কোনো একটা ফাইনাইট নাম্বার, এনটা কোনো একটা ফাইনাইট ইন্টিজার? সেটাও দেখো সম্ভব নয়। জেড মাইনাস জেড জিরো টু দ্য পাওয়ার এন ইন্টু এফ জেড করে যদি লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করি সেটাও কিন্তু ইভ্যালুয়েট করা সম্ভব নয়। অর্থাৎ জেড ইকুয়ালস টু 2 তে এর কোনো অর্ডারের পোলও নেই, রিমুভেবল সিঙ্গুলারিটিও নয়। এক্ষেত্রে জেড ইকুয়ালস টু 2 এইটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি অফ দি ফাংশন। এই যে ফাংশনটা দেওয়া রয়েছে সেই ফাংশনটার এসেনশিয়াল সিঙ্গুলারিটি রয়েছে অ্যাট জেড ইকুয়ালস টু 2। পরের যেটা বলা আছে সেটা মোটামুটি ভাবে আমরা অলরেডি পড়েই এসেছি, সিঙ্গুলারিটিজ অ্যাট ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটিতে কোনো একটা ফাংশনের সিঙ্গুলারিটি আছে কিনা সেইটা আমরা বুঝতে পারি যদি একটু জিনিসটাকে অন্যরকম ভাবে ভাবি। ধরো তোমার একটা ফাংশন দেয়া রয়েছে অ্যাজ এফ জেড, সেই জিনিসটাকে আমরা লিখলাম অ্যাজ এফ অফ 1/w, অর্থাৎ জেডটাকে ডিফাইন করলাম অ্যাজ 1/w, করতেই পারি। কাজে জেডটা যদি ইনফিনিটি হয় হোয়াট ডাজ ইট মিন? w ইকুয়ালস টু 0। জেডটা ইনফিনিটি মানে w ইকুয়ালস টু 0, অর্থাৎ এই এফ জেড ফাংশনটা জেড ইকুয়ালস টু ইনফিনিটিতে সিঙ্গুলারিটি খোঁজাও যা, এফ অফ 1/w এই ফাংশনটা w ইকুয়ালস টু 0 তে সিঙ্গুলারিটি খোঁজাও তাই। যদি দেখা যায় যে এফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার, মানে যদি দেখা যায় যে এফ অফ 1/w এইটার w ইকুয়ালস টু 0 তে কোনো সিঙ্গুলারিটি রয়েছে, তাহলে আমরা বুঝবো যে অরিজিনাল ফাংশন এফ জেড এইটার জেড ইকুয়ালস টু ইনফিনিটিতে সিঙ্গুলারিটি রয়েছে। সেটাই এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া রয়েছে। দেখো এফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার হ্যাজ এ পোল অফ অর্ডার 2 অ্যাট জেড ইকুয়ালস টু ইনফিনিটি। দেখো এফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার এই ফাংশনটার সিঙ্গুলারিটি রয়েছে অ্যাট জেড ইকুয়ালস টু ইনফিনিটি। কি করে বুঝলাম? এফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার এই ফাংশনটার সিঙ্গুলারিটি রয়েছে অ্যাট জেড ইকুয়ালস টু ইনফিনিটি। কিভাবে বুঝলাম? আই রিপ্লেস জেড বাই 1/w দিয়ে রিরাইট করলাম কিরকম ভাবে? এফ অফ 1/w ইকুয়ালস টু 1/w স্কোয়ার, পুট w ইকুয়ালস টু 0, ইউ সি w ইজ এ সিঙ্গুলার পয়েন্ট।
equals to 0 is a singular point of f of 1 by w, কাজে z equals to infinity is a singular point of fz equals to z square। এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে সিঙ্গুলারিটিটা, সেই সিঙ্গুলারিটিটা কেমন? এটা কি তোমার কোনো পোলকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এরকম কোনো রিমুভেবল পোলকে রিপ্রেজেন্ট করছে, কি রিমুভেবল সিঙ্গুলারিটি হচ্ছে, কি এসেনশিয়াল সিঙ্গুলারিটি হচ্ছে, সেইটা আমরা স্টাডি করতে পারি আর কি। যদি দেখো দেখবে যে তোমার কি বলো ওয়ান ডাব্লিউ মাইনাস জিরো হোল স্কোয়ার ইন্টু এফ অফ 1 বাই ডাব্লিউ, এইটার লিমিটিং ভ্যালুটা হচ্ছে 1। কাজেই ডাব্লিউ ইকালস টু 0, এইটার বেসিক্যালি কি পোল রয়েছে অফ অর্ডার 2। তাহলে যে এফ জেড ইকালস টু জেড স্কোয়ার, এই ফাংশনটা জেড ইকালস টু ইনফিনিটিতে যে সিঙ্গুলারিটিটা রয়েছে সেটা বেসিক্যালি এ পোল অফ অর্ডার 2। এরকম ভাবে তাহলে আমরা এই সিঙ্গুলার পয়েন্টস গুলোকে অ্যানালাইজ করতে পারি আর কি। যেমনটা বললাম, সিঙ্গুলার পয়েন্টস অনেক রকম হতে পারে, আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস হতে পারে, পোলস হতে পারে, রিমুভেবল সিঙ্গুলারিটি হতে পারে, এসেনশিয়াল সিঙ্গুলারিটি হতে পারে। আরেকটা টাইপ হয় যেটাকে ব্রাঞ্চ পয়েন্ট বলা হয়, আমরা সেটাতে যাব এরপরে আর কি। এর মধ্যে এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেইগুলো থেকে যদি কোনো ডাউট থাকে বলো, ডিসকাস করবো। বুঝতে পারলে? স্যার বলছি পোলটা, পোল যেটা বললেন স্যার, ওটা তার মানে যে পয়েন্ট, মানে z0 তে যদি সিঙ্গুলারিটি থাকে, তার মানে সেই ফাংশনের পাওয়ারটাই পোলটা বোঝাবে, মানে z মাইনাস z, সেই ফাংশনটার পাওয়ারটা অনেকটা সেই রকমই আর কি। মানে তোমার এই কন্ডিশনটাকে স্যাটিসফাইড হতে হবে, লিমিট z টেন্ডস টু z0, z মাইনাস z0 টু দ্য পাওয়ার n fz, এইটাকে ফাইনাইট হতে হবে, নন জিরো হতে হবে। এখন জিনিসটা অনেকটা সেরকমই দাঁড়াচ্ছে আর কি। দেখো fz যদি 1 বাই z মাইনাস 2 হয়, তাহলে তোমার পোল অফ অর্ডার 1, সিম্পল পোল বলা হয় এটাকে। যদি এটা 1 বাই z মাইনাস 2 হোল কিউব হতো, তাহলে সেক্ষেত্রে এনটা তোমার 3 হতো আর কি। অর্থাৎ এইরকম ভাবে মাল্টিপ্লাই করে আমরা সিঙ্গুলারিটি গুলোকে রিমুভ করতে পারছি। অন দি আদার হ্যান্ড, যদি এটা ডিরেক্ট হতো fz লিমিট z টেন্ডস টু z0, সেক্ষেত্রে কত nটা 0, সেক্ষেত্রে এটা nটা 0, রাইট? যদি এমন হতো যে লিমিট z টেন্ডস টু z0 fz, এটা ফাইনাইট, তাহলে বেসিক্যালি কি nটা 0 হতো, সেক্ষেত্রে জিনিসটাকে তোমার এই রিমুভেবল সিঙ্গুলারিটি বলা হচ্ছে আর কি। এইটাই, যেমন এখানে তোমার সাইন জেড বাই জেড, এইটা বেসিক্যালি একটা ফাংশন যার জেড ইকুয়ালস টু 0-তে রিমুভেবল সিঙ্গুলারিটি আছে। জেড ইকুয়ালস টু 0-টা একটা সিঙ্গুলার পয়েন্ট, এবং এই সিঙ্গুলার পয়েন্টটার ক্যারেক্টারটা কেমন? ইট ইজ দি রিমুভেবল সিঙ্গুলারিটি। ওকে, আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, এবার তাহলে আমরা ওই এটাতে যাই, পরের একটা যেটা আমরা বাদ রেখে দিলাম সেইটার মধ্যে যাওয়া যাক। এটা একটু ইম্পর্টেন্ট একটা আইডিয়া, যেটা ডিসকাস করতে আর একটু সময় লাগবে আর কি। ব্রাঞ্চ পয়েন্ট, হ্যাঁ, ব্রাঞ্চ পয়েন্ট বলতে কি বোঝায়? এটাও কিন্তু একটা সিঙ্গুলার পয়েন্ট। হ্যাঁ, এ ফাংশন হ্যাজ এ ব্রাঞ্চ পয়েন্ট এট z0 if upon encircling z0 and returning to the starting point, the function does not return to the starting value. এই আইডিয়াটা অ্যাপ্লিকেবল ফর এ মাল্টিপল ভ্যালুড ফাংশন। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো ডিসকাস করলাম সেইগুলো মোটামুটি ভাবে সিঙ্গেল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল ছিল। এখন এই ব্রাঞ্চ পয়েন্টের যে কনসেপ্টটা, সেটা অ্যাপ্লিকেবল ফর এ মাল্টিপল ভ্যালুড ফাংশন। জিনিসটা কি বলতে চাওয়া হলো, যে ধরো একটা ফাংশন তোমার দেয়া রয়েছে fz ইজ এ ফাংশন অফ z,
এবার এইটার z0-তে একটা সিঙ্গুলার পয়েন্ট রয়েছে, z0 পয়েন্ট একটা সিঙ্গুলার পয়েন্ট রয়েছে। এবার এই z0 পয়েন্টটাকে আমরা এনসার্কেল করছি, হ্যাঁ, এই z0 পয়েন্টটাকে ঘুরে আসছি একটা পাথ বরাবর ঘুরে আসছি, একটা জায়গা থেকে শুরু করছি আবার ফিরে আসছি ওই জায়গাটাতে। তাতে করে যদি দেখি যে ফাংশনটার ভ্যালুটা তার আর আগের অবস্থায় ফিরে আসছে না, তাহলে আমরা বলবো যে z0টা একটা ব্রাঞ্চ পয়েন্ট। z0 পয়েন্টে যে সিঙ্গুলারিটিটা, সেই সিঙ্গুলারিটিটা একটা ব্রাঞ্চ পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, কিছু বুঝলে? কিছু বোঝার কথা নয়, এটা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ডিসকাস করতে হবে আর কি। ধরা যাক একটা ফাংশন রয়েছে fz হুইচ ইজ সিম্পলি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ জেড। একটা ফাংশন রয়েছে fz যেটাকে আমরা স্কোয়ার রুট অফ জেড এইরকম ভাবে ডিফাইন করেছি। এখন তোমরা জানো যে এইটার কি দুটো ভ্যালু আছে না, fz সমান স্কোয়ার রুট অফ জেড, এইটার কি দুটো ফাংশন, দুটো ভ্যালু রয়েছে, দুটো রুটস রয়েছে, কাজেই দুটো ভ্যালু রয়েছে, কাজেই এটা কি বেসিক্যালি একটা ডাবল ভ্যালুড ফাংশন। এগ্রিড? একই রকম ভাবে fz যদি z⁻1/3 হতো, fz যদি z⁻1/3 হতো, তাহলে আমরা বলতাম এই ফাংশনটার তিনটে রুট রয়েছে, তিনটে ভ্যালু রয়েছে। তো এইরকমই একটা ডাবল ভ্যালুড ফাংশনের এক্সাম্পল হিসেবে আমরা জিনিসটাকে ডিসকাস করব। ধরা যাক z ইকুয়ালস টু r ইন্টু e⁻i⁻θ, এটাকে এরকম পোলার ফর্মে লেখা হলো, হ্যাঁ, তোমার z ইকুয়ালস টু r ইন্টু e⁻i⁻θ। তো এইটা কি তাহলে দুটো রুট হবে? দেখো, একটা রুট কি, সেই আগে ডি মুইভার্স থিওরেম দিয়ে আমরা রুট ক্যালকুলেট করেছিলাম না? যদি এই রুটগুলো ক্যালকুলেট করো, সেই তোমার একটা থিটাতে পাবো, আর তোমার ওই কি বলে, কিরকম নোটেশন আমি লিখেছিলাম এই মুহূর্তে মনে করতে পারছি না, এই বইটাতে বোধহয় আছে, এই যে এই জায়গাটায় দেখো রুটগুলোকে কিভাবে লেখা যায়। এই যে এরকম ভাবে লেখা যায়, যদি জেডটাকে আমরা এইরকম পোলার ফর্মে লিখি, z⁻1/n ইজ সিম্পলি গিভেন বাই দিস। এই থিটাটার আমরা থিটাটাকে লিখবো থিটা পি প্লাস 2π কে। থিটা পিটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, আর কে ভ্যালুটা কোন একটা নাম্বার যেটা তোমার ওই n এর উপরে ডিপেন্ড করবে। nটা যদি 1 হয়, nটা যদি 2 হয়, তাহলে কে এর ভ্যালু কত দূর হবে? কে এর ভ্যালু হবে 0 আর 1। ইনটা যদি 1 হয় তাহলে কে এর ভ্যালু 0, ইনটা যদি 3 হয় তাহলে কে এর ভ্যালু 0 1 2। এরকম ভাবে তাহলে আমরা এই নাম্বারটার রুটগুলোকে বের করতে পারি। তোমরা এটা করেওছো মোস্ট লাইকলি। যদি এই ফাংশনটার রুটগুলো বের করো, তাহলে একটা ফাংশন হবে স্কোয়ার রুট r ইন্টু e⁻i⁻θ/2, আর একটা ফাংশন হবে √r ইন্টু e⁻i⁻θ প্লাস 2π/2। এখন এই জিনিসটা কত দেখো না, থিটা প্লাস 2π/2 মানে কি e⁻i⁻θ ইন্টু e⁻i⁻, মানে কত -1। তাহলে এই f1 একটা যদি রুট হয়, অন্য রুটটা হচ্ছে -f1। f ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ জেড, এই ফাংশনটার একটা রুট যদি f1 হয়, তাহলে অন্য রুটটা হবে -f1। অর্থাৎ একই থিটা ভ্যালুতে আমরা ফাংশনটার দুটো ভ্যালু পাবো। সেই জন্য এই জিনিসটাকে ডাবল ভ্যালুড ফাংশন বলা হচ্ছে। সেই জন্য এই ফাংশনটাকে ডাবল ভ্যালুড ফাংশন বলা হচ্ছে। ওকে, এবার এখানে দেখো জিনিসটাকে কিভাবে এক্সপ্লেন করা রয়েছে। এই যে ব্রাঞ্চ পয়েন্ট কথাটা বললাম, সেই জিনিসটাকে কিভাবে এক্সপ্লেন করা রয়েছে দেখো। এই যে রুটটা থিটা ইকুয়ালস টু θ1, হ্যাঁ, ধরো আমরা কোন একটা পয়েন্ট এ তে রয়েছি, এই এ পয়েন্টে থিটা ভ্যালুটা θ1 এর সাথে সমান। তাহলে ফাংশনের ভ্যালুটা কত? ফাংশনের ভ্যালুটা স্কোয়ার রুট r ইন্টু e⁻i⁻θ/2। এবার যদি একটা কমপ্লিট সার্কিট ফিরে আসি, মানে একটা ক্লোজড পাথ, একটা কমপ্লিট পাথ ঘুরে যদি আবার আগের পয়েন্টে ফিরে আসি, তাহলে কতটা থিটা ভ্যালু, কোন থিটাতে আসবো আমরা এখন? θ1 প্লাস 2π। তাহলে এখানে এই ফাংশনটার ভ্যালুটা কত হবে? সেক্ষেত্রে কিন্তু এই ফাংশনের ভ্যালুটা হবে -√r ইন্টু i⁻θ/2। ঠিক আছে, at θ ইকুয়ালস টু θ1, ফাংশনের ভ্যালুটা ধরো স্কোয়ার রুট অফ r e⁻i⁻θ/2। যদি এক পাক আমরা ঘুরে আসি, আমরা কোন জায়গাতে এলাম? at θ1 প্লাস 2π, সেখানে ভ্যালুটা কত? -√r ইন্টু e⁻i⁻θ/2। তাহলে দেখতে পাচ্ছ যে থিটাটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেইখানেই ফিরে এলাম।
কিন্তু ডাব্লুর যে ভ্যালুটা সেটা যে জায়গায় ছিল সেটা কিন্তু তার আগের জায়গাতে ফিরে এলো না। আমরা আগের জায়গাতে যদি ফিরে আসতে চাই তাহলে থিটাটাকে আরো এক পাক ঘোরাতে হবে, অর্থাৎ 4 পাই ঘুরে দুবার যদি ঘুরে আসতে পারি তবেই এইটা সম্ভব। ওকে, so we can describe the above by stating that if theta is in between 0 and 2 pi, we are on one branch of the multiple valued function root z। অর্থাৎ আমরা যদি থিটা ভ্যালুটা 0 আর 2 পাই এর মধ্যে থাকি, যদি 0 আর 2 পাই এর মধ্যে থাকি, তাহলে আমরা বেসিক্যালি এই মাল্টিপল ভ্যালুড ফাংশনটার একটা ব্রাঞ্চে রয়েছি, অর্থাৎ একটা রুটের মধ্যে রয়েছি, যে রুটটাকে f1 সিম্বলটা দিয়ে ডিনোট করা হয়েছিল। অন দি আদার হ্যান্ড যদি আমরা থিটা ভ্যালুটা 2 পাই আর 4 পাই এর মধ্যে থাকি, তাহলে বেসিক্যালি আমরা অন্য ব্রাঞ্চের মধ্যে রয়েছি ফাংশনটার। ইট ইজ ক্লিয়ার দ্যাট ইচ ব্রাঞ্চ অফ দি ফাংশন ইজ সিঙ্গেল ভ্যালু। 0 to 2 পাই এর মধ্যে যখন দেখছো ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন হচ্ছে, ফাংশনটা তোমার বেসিক্যালি ওই এটার মধ্যেই থাকছে। অন দি আদার হ্যান্ড যদি 0 to 2 পাই বলি, সেখানেও কিন্তু ফাংশনটা আরেকটা সিঙ্গেল ভ্যালুড ফাংশনের মতো বিহেভ করছে। In order to keep the function single valued, we set up an artificial barrier such as OB, একটা সার্টেন রিজিয়নের কথা আমরা ভাবতে পারি OB, যেটাকে বেসিক্যালি ব্রাঞ্চ লাইন বা ব্রাঞ্চ কাট বলা হয়। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় ব্রাঞ্চ পয়েন্ট, এই পয়েন্টটাকে ব্রাঞ্চ পয়েন্ট বলা হয়। এবার ওই ডেফিনিশনটাতে যাও, তাহলে যে সিঙ্গুলারিটি ডেফিনিশনটা দেওয়া হয়েছে এখানে, a function has a branch point at z0 if upon encircling z0 and returning to the same point the function does not return to the starting value। ফাংশনটা যে জায়গা থেকে শুরু হয়েছিল সেই জায়গাতে যদি ফিরে না আসে, তাহলে আমরা ফাংশনটাকে বলবো যে ফাংশনটার ব্রাঞ্চ পয়েন্ট রয়েছে at z0। এবং একটা এক্সাম্পল হচ্ছে যে তোমার fz equals to square root of z, যেটা ব্রাঞ্চ পয়েন্টটা is located at z equals to 0। বলো, কি দিশারি কিছু বলছো? না স্যার। ঠিক আছে, ব্রাঞ্চ পয়েন্ট বলতে এই জিনিসটাকে বোঝায় আর কি। তো এখানে আমরা সিঙ্গুলার পয়েন্টের যে ক্লাসিফিকেশন, বিশেষ করে টার্মগুলোকে শিখে রাখলাম। পরে যখন ওই টেলর সিরিজ এক্সপানশন, লরেন্ট সিরিজ এক্সপানশন এইগুলো হবে, রেসিডিউ যখন হবে, সেখানে আমরা জিনিসগুলোকে ডিসকাস করব এবং সেখানে দেখাবো যে কিভাবে সিঙ্গুলারিটি ক্যালকুলেট করতে হয়, সেই সিঙ্গুলারিটিগুলোকে কিভাবে অ্যানালিসিস করতে হয়। ইনফ্যাক্ট সিঙ্গুলারিটি অ্যানালিসিসটা তোমরা এখানেই মোটামুটিভাবে শিখে নিয়েছো। সিঙ্গুলারিটি কিভাবে আছে কিনা দেখতে হয় সেটা দেখার একটা ইজিয়ার ওয়ে রয়েছে আর কি। নট নেসেসারিলি যে তোমাকে টেস্ট করতে হবে ফাংশনটা ওই পয়েন্টে অ্যানালিটিক হচ্ছে কিনা, কোচি রাইম্যান কন্ডিশন দিয়ে তোমাকে টেস্ট না করলেও চলবে আর কি। বেশ, এরপরের টপিকটা হচ্ছে ইন্টিগ্রাল, কন্টুর ইন্টিগ্রাল। আমরা ফাংশনটার একটা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলের লিমিট শিখেছি, কন্টিনিউইটি শিখেছি, ডিফারেন্সিয়েশন শিখেছি। এবার ইন্টিগ্রেশন, হাউ টু ইন্টিগ্রেট এ ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। দেখো এখানে, এবং এখানে অ্যাসোসিয়েটেড যে থিওরেমগুলো রয়েছে সেইগুলো। ধরা যাক ইউ হ্যাভ সাম ফাংশন fz, তো এই fz ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। ইন্টিগ্রাল অফ দিস ফাংশন ইজ ডিফাইন্ড বাই দিস। যেমন ভাবে রিয়েল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনকে ডিফাইন করা হয়েছিল, সেই রকমই একটা কন্টুর বা একটা পাথে fz dz এইটাকে আমরা ইন্টিগ্রেট করছি। ধরা যাক পাথটার দুটো এন্ডকে z0 আর z প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। পাথের একটা এন্ড হচ্ছে z0 আর একটা এন্ড হচ্ছে z প্রাইম। তাহলে এই কন্টুর ইন্টিগ্রাল বা পাথ ইন্টিগ্রালটা বেসিক্যালি ইন্টিগ্রাল বিটুইন দি পয়েন্টস z0 এন্ড z প্রাইম fz dz। আমরা কিভাবে ইন্টিগ্রেশনটা করি, বেসিক্যালি যে গিভেন ফাংশনটা, সেই গিভেন ফাংশনটাকে আমরা লার্জ নাম্বার, ইনফাইনাইট নাম্বারে স্প্লিট করে নিয়ে সেইগুলোকে কি যোগ করি। দেখো এই যে f জিটা i zj মাইনাস zj মাইনাস 1, এটা সে ডেল জেড, হ্যাঁ ডেল জেড আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি, যেটা কিনা টেন্স টু 0, যে zj মাইনাস zj i মাইনাস 1, এইটা হচ্ছে তোমার ডেল জেড আর কি। হ্যাঁ, এরকম ছোট একটা এতে ভাগ করে নিয়েছো, যেখানে তোমার ফাংশনটার একটা কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে দিস।
এবার এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টকে যদি আমরা এরকম অসংখ্য পার্টে ভাগ করে করে নিই, করে যদি যোগ করে নিই, তাহলেই জিনিসটাকে পেয়ে যাব। এটা ইন্টিগ্রেশনের ফর্মাল ডেফিনিশন, যদি মনে না থাকে ক্লাস 12-এর বইটাতে আরেকবার দেখতে পারো। এখানেও তাই আর কি, কমপ্লেক্স ভেরিয়েবলের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটাকে এরকম ভাবেই ডিফাইন করা হয়। এই যে পাথ সি এর কথা বললাম, এই সি পাথটাকে বেসিক্যালি কন্ট্যুর বলা হয় আর কি, কন্ট্যুর বলা হয়, এবং এই ইন্টিগ্রালটা বেসিক্যালি কন্ট্যুর ইন্টিগ্রাল বলা হয়। এই ইন্টিগ্রালটাকে কন্ট্যুর ইন্টিগ্রাল বলা হয়। এই যে এখানে জিনিসটাকে দেখানো হয়েছে, আমরা এই এন্টায়ার পাথটাকে এরকম ইনফাইনাইট নাম্বার অফ সেগমেন্টসে ডিভাইড করে নিয়েছি। তো তার মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে এই রকম, এই যে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার সেগমেন্টে নেওয়া হয়েছে, যার একটা এন্ডের জেড কোঅর্ডিনেট হচ্ছে এই যে এইখানে জেড কোঅর্ডিনেটটা ধরো জেড জে মাইনাস ওয়ান, আর এইটার কোঅর্ডিনেটটা হচ্ছে জেড জে। তাহলে এই উইথটা কত, জেড জে মাইনাস ওয়ান মাইনাস জেড জে, বা জেড জে মাইনাস ওয়ান। আর এখানে এই যে হাইটটা রয়েছে, সেই হাইটটাই কি, ভ্যালু অফ দি ফাংশন। ফাংশনের ভ্যালুটা ধরো সাম এফ জিটা জে। তাহলে এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি, এবং এই মাল্টিপ্লিকেশনটা যদি এন্টায়ার রিজিয়নটাতে করা যায়, করে যোগ করা যায়, তাহলেই আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যাব। সেটাই আর কি বেসিক্যালি। হ্যাঁ, মানে কনসেপচুয়ালি জিনিসটা একই রকম। আচ্ছা, এবার আমরা এখানে ইন্টিগ্রাল ফর্মুলাতে যাব। কোচিজ ইন্টিগ্রাল ফর্মুলা রয়েছে, সেটাতে যাওয়ার আগে প্রথমে কোচিজ ইন্টিগ্রাল থিওরেমটাকে একটু ডিসকাস করে নেওয়া যাক। হ্যাঁ, ইন্টিগ্রাল থিওরেম জিনিসটা কি। ইন্টিগ্রাল থিওরেম, ধরা যাক fz is an analytic function and its partial derivatives are continuous throughout some simply connected regions. এখানে একটা টার্ম কি ইউজ করা হয়েছে, যেটা আমি একটু পরে এক্সপ্লেন করব। সিম্পলি কানেক্টেড রিজিয়ন আর মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন বলতে কি বোঝায়। তো ধরা যাক fz is an analytic function and its partial derivatives are continuous throughout some simply connected region. Then for every closed path C within this region, fz dz ক্লোজ পাথ ইন্টিগ্রাল ইকুয়ালস টু 0। তোমরা এই সিম্বলটার সাথে পরিচিত রয়েছো। এটা বেসিক্যালি কি, তোমার ক্লোজড পাথের উপর ইন্টিগ্রেশন বোঝায়। আর এখানে দেখো, এইখানে সিম্বলটাকে আরেকটু মডিফাই করা রয়েছে, এখানে একটা অ্যারো দেয়া রয়েছে। এই অ্যারোটা বেসিক্যালি এইখানে কাউন্টার ক্লকওয়াইজ সেন্সে রয়েছে। এই যে সিম্বলটা, অ্যারো দেওয়া যে ক্লোজ সিম্বলটা, সেইটা ইন্ডিকেটস দ্যাট দি পাথ ইজ ট্রাভার্সড ইন এ পজিটিভ সেন্স। পাথটা পজিটিভ সেন্সে ট্রাভার্সড হচ্ছে, সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। এটাই। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রাল থিওরেমটাকে আমি আবার বলি, যেটা বললাম, যে গিভেন fz is an analytic function and its partial derivatives are continuous throughout some simply connected region, then for every closed path C within the region this closed integral is equal to 0. এটাই বেসিক্যালি কোচিজ ইন্টিগ্রাল থিওরেম বলা হয়। ওকে, তো এখানে যে কথাটা ইউজ করা হলো সিম্পলি কানেক্টেড রিজিয়ন, এই কথাটার মানে কি দেখো, সেটা বোঝার আগে আমরা প্রথমে এই দুটো ছবিতে যাই। হ্যাঁ, এখানে একটা রিজিয়নকে দেখানো হয়েছে হুইচ ইজ এনক্লোজড বাই দিস কার্ভ। একটা রিজিয়নকে এইরকম একটা কার্ভ দিয়ে এনক্লোজ করে দেখানো হয়েছে। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই রিজিয়নটার মধ্যে সমস্ত পয়েন্ট, এই রিজিয়নের মধ্যে, মানে এখানে পয়েন্টগুলো আমরা যেখানেই নিই না কেন, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এই রিজিয়নটার মধ্যে রয়েছে। এই কার্ভটার ভিতরে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, এই বাউন্ডারির ভিতরে যে কোনো পয়েন্টই নিই না কেন, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই রিজিয়নের মধ্যে রয়েছে। অন দি আদার হ্যান্ড, এখানেও তুমি যদি দেখো, C2 কার্ভটা দিয়ে যে রিজিয়নটাকে এনক্লোজ করা রয়েছে, C2 কার্ভের ভিতরে যে কোনো পয়েন্ট নাও না কেন, সেটা কি পুরোপুরি এই রিজিয়নের মধ্যে রয়েছে। একইভাবে যদি এই ড্যাশড লাইন, C2 লাইন, এইগুলোকে বাদ দিয়ে আর একটা রিজিয়নের কথা ভাবতে, যেটা C1 দিয়ে বাউন্ড, তার ভিতরেও প্রত্যেকটা পয়েন্ট, হ্যাঁ, C1 কার্ভের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট ওই রিজিয়নের মধ্যে পড়ে। কিন্তু এমন যদি হতো, আমি একটা এই যে ড্যাশড লাইন দিয়ে এখানে যেটা দেখানো হয়েছে, C3 কার্ভ দিয়ে যেটা দেখানো হয়েছে, তার ভিতরে সমস্ত পয়েন্ট কিন্তু C1 আর C2 এর মধ্যবর্তী এলাকার মধ্যে পড়ে না। আমি এমন একটা রিজিয়নের কথা কনসিডার করছি যেটা কিনা বাউন্ড বাই দি কার্ভ C1 এন্ড C2। ক্লিয়ার? আমি একটা রিজিয়নের কথা কনসিডার করছি যেটা কিনা বাউন্ড বাই দি কার্ভ C1 এন্ড C2। এর মধ্যে সমস্ত পয়েন্ট কিন্তু এই C3 এর মধ্যে থাকে না।
তাহলে এই রিজিয়নটাকে আমরা মাল্টিপলি কানেক্টেড রিজিয়ন বলবো। এবার ফর্মাল ডেফিনিশনটাতে এসো। একটা সিম্পলি কানেক্টেড রিজিয়নকে অনেক রকম ভাবে ডিফাইন করা যায়, প্রত্যেকটা ডেফিনিশনই ইকুইভ্যালেন্ট। এখানে মেনলি 3 ভাবে ডিফাইন করা রয়েছে। ডেফিনিশনগুলো কি কি? অল ক্লোজড পাথস within the region contains only points that belong to the region. All closed paths within the region contain only points that belong to the region. All closed path অর্থাৎ এই যে রিজিয়নটা দেখানো হয়েছে যেটা কিনা এই কার্ভটা দ্বারা বাউন্ড, আমি যদি এইরকম একটা কার্ভের কথা কনসিডার করতাম বা এইরকম একটা কার্ভের কথা কনসিডার করতাম বা এই রিজিয়নে এইরকম একটা কার্ভের কথা কনসিডার করতাম, সমস্ত কেসেই দেখতে পাচ্ছ যে পয়েন্টগুলো এই রিজিয়নটার মধ্যেই রয়েছে। অল পয়েন্টস, এখানে যে কথাটা বলা রয়েছে, দি রিজিয়ন কন্টেন্টস অনলি পয়েন্টস দ্যাট বিলং টু দি রিজিয়ন। ওকে, সেই জন্য এই রিজিয়নটাকে আমরা সিম্পলি কানেক্টেড রিজিয়ন বলছি। অন দি আদার হ্যান্ড, এই পরে যে ফিগারটাকে দেখানো হলো সেই ফিগারটার রেসপেক্টে দেখো, অল পয়েন্টস উইদিন C3, all points within C3 do not belong to the region between C1 and C2. এই C3 এর মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, C3 কার্ভটা দ্বারা যে রিজিয়নটা বাউন্ড, সেই রিজিয়নের পয়েন্টগুলো কিন্তু C1 C2 এর মধ্যবর্তী সমস্ত পয়েন্টগুলোকে ইনক্লুড করে না। এটাই বলা হচ্ছে যে all points within C3 do not belong to the region between C1 and C2. Therefore, region within C is simply connected. এইখানে যে রিজিয়নটাকে দেখানো হয়েছে সেইটা সিম্পলি কানেক্টেড, বাট দি রিজিয়ন বিটুইন দি কার্ভ C1 and C2, C1 আর C2 এর মধ্যে যে রিজিয়নটা, সেই রিজিয়নটা কিন্তু তোমার সিম্পলি কানেক্টেড নয়, সেই রিজিয়নটা মাল্টিপলি কানেক্টেড। তফাৎটা বোঝা গেল? অনেক আরো অন্যভাবে ডিফাইন করা যেতে পারে। অল ক্লোজড পাথস উইদিন দি রিজিয়ন ক্যান বি শ্রাঙ্ক টু এ পয়েন্ট। আমি যে কোনো ক্লোজড পাথ এখানে কনসিডার করি না কেন, সেই ক্লোজড পাথের ভিতরে যে পয়েন্টগুলো সেগুলো ওই রিজিয়নের মধ্যেই থাকছে। এই ক্ষেত্রে কিন্তু দেখো, আমরা এই রকম একটা পাথ যদি কনসিডার করি, সেই পাথটার জন্য পয়েন্টগুলো ওই রিজিয়নটার মধ্যে থাকছে না। বিশেষ করে যে C2 এর মধ্যে যে পয়েন্টগুলো, সেইগুলো কিন্তু C1 আর C2 এর বাইরে চলে যাচ্ছে। এটাই হচ্ছে মাল্টিপলি কানেক্টেড রিজিয়ন। তফাৎটা বুঝতে পারলে? আরেক রকম ভাবে এটাকে ডিফাইন করা আছে, ইট হ্যাজ দি প্রপার্টি দ্যাট এভরি সিজার কাট স্টার্টিং এট অ্যান আরবিটারি পয়েন্ট Z1 on the boundary and finishing at another point Z2 on the boundary separates the region into unconnected pieces. আমি একটা কাঁচি চালালাম, কাঁচি চালালাম, এই দিক থেকে শুরু করলাম, যেমন খুশি করে আমি কাটতে 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 এরকম ভাবে চলে এলাম। তাহলে কি আমি বেসিক্যালি দুটো রিজিয়নে সেপারেট করে দিতে পারি। এটাই আর কি, দুটো আনকানেক্টেড পিসে সেপারেট করে দিতে পারি। এইখানে খেয়াল করে দেখো, এইখানে যদি কাঁচিটা আমরা এই C3 পাথ বরাবর চালাতাম, তাহলে দুটো পার্টে সেপারেট করতে পারতাম। কিন্তু এই যে প্রথম পার্টটার মধ্যে পুরোপুরি এইটা নেই। প্রথম পার্টটার মধ্যে একটা ডিফারেন্ট রিজিয়ন রয়েছে। কাজে C1 আর C2 এর মধ্যবর্তী যে রিজিয়নটা, সেই রিজিয়নটা বেসিক্যালি মাল্টিপলি কানেক্টেড রিজিয়ন। এটাই তফাৎ, সিম্পলি কানেক্টেড রিজিয়ন আর মাল্টিপলি কানেক্টেড রিজিয়ন বলতে এই জিনিসটাকে বোঝানো হয়েছে। তো আমরা আবার ফিরে আসছি কোচিজ ইন্টিগ্রাল থিওরেমে। কোচিজ ইন্টিগ্রাল থিওরেম ইজ অ্যাপ্লিকেবল ফর সিম্পলি কানেক্টেড রিজিয়ন অনলি। এটাকে প্রুভ করতে গেলে আমরা স্টোকস থিওরেমের হেল্প নিতে পারি, কার্ল থিওরেমের হেল্প নিতে পারি। দেখো, as we defined fj equals to u plus iv, f ফাংশনটাকে u plus iv এরকম ভাবে ডিফাইন করেছিলাম, জেডটাকে লিখেছিলাম as x plus iy, তাহলে dz সমান কত? dx plus i dy, অর্থাৎ fz dz সমান u plus iv into dx plus i dy। এই মাল্টিপ্লিকেশনটা করে রিয়েল পার্ট ইমাজিনারি পার্টগুলোকে সেপারেট করে নাও। u dx আর কি হবে? i স্কয়ার v dy, তার মানে কি মাইনাস v dy, এটা হচ্ছে রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ইমাজিনারি পার্ট। এখন স্টোকস থিওরেমটাকে যদি একটু রিকল করো, দেখবে একটা ভেক্টর ফিল্ড f, তার কার্লের যদি সারফেস ইন্টিগ্রাল ক্যালকুলেট করি, এটা ওই ভেক্টর ফিল্ডের কন্টুর ইন্টিগ্রাল তার সাথে সমান, f ডট ডিএল ওভার এ ক্লোজ পাথ এইটার সাথে সমান। ঠিক আছে, এখন ডেল ক্রস এফটাকে কিভাবে লেখা যায়? এর যদি আমরা জিনিসটাকে যদি 2 ডাইমেনশনে লিখতাম, আই মিন গ্রিনস থিওরেমটা যদি রিকল করতে, তাহলে কিভাবে লিখতে পারতে? fx dx প্লাস fy dy
over the xy plane is same as del x of fy minus del y of fx into dx dy. ওকে, এটা তাহলে কি একটা আইডেন্টিটি হিসাবে ভাবতে পারি আর কি। এটা যে কোনো তোমার ডিফারেন্সিয়েবল ফাংশন এফএক্স এফআই তার জন্য অ্যাপ্লিকেবল। এবার ধরে নাও যে এই এফএক্সটা তোমার ক্ষেত্রে ইউ আর এফআইটা হচ্ছে ভি। এফএক্সটা হচ্ছে ইউ আর এফওয়াইটা হচ্ছে তোমার ক্ষেত্রে মাইনাস ভি। কি বললাম, এফএক্সটা হচ্ছে ইউ, এইটা ইউ, আর এফআইটা হচ্ছে মাইনাস ভি। এই ফর্মুলাটা সেইটা বসাও, এফএক্স এর জায়গায় ইউ বসাও, তাহলে কি পাবে ডেল ইউ ডেল ওয়াই। আর এফওয়াইটা তোমার ক্ষেত্রে কি মাইনাস ভি, তাহলে এটা কত পাবে মাইনাস ডেল ভি ডেল এক্স। তাহলে দেখো এফএক্সটা যদি ইউ বলি আর এফওয়াইটাকে যদি মাইনাস ভি বলি, আমরা এই এক্সপ্রেশনটাকে রিরাইট করতে পারি কেমন ভাবে? এই এক্সপ্রেশনটাকে রিরাইট করতে পারি অ্যাজ দিস। এই যে আমরা বাম দিকটা নিয়ে শুরু করেছিলাম, এফ জেড ডিজেড ইন্টিগ্রালটা নিয়ে শুরু করেছিলাম, যা রিয়েল পার্টটা ছিল ইউ ডিএক্স মাইনাস ভি ডিওয়াই। এই যে জিনিসটা, এইটাকে তাহলে আমরা রিরাইট করছি অ্যাজ দিস মাইনাস del v del x plus del u del y into dx dy। ওকে, এবার সেকেন্ড পার্টটার দিকে তাকাও, ইমাজিনারি পার্টটার দিকে তাকাও, সেটা কেমন আছে? v dx plus u dy, v dx plus u dy। তাহলে fx টা এবার v ধরো, fi টা u ধরো। এই ফর্মুলায় যদি বসিয়ে দাও v dx plus u dy, সেটা কত লিখতে পারো? del v del x minus del u del y। del v del x minus ভুল হলো কি কোথাও, fx dx, এটা কত ধরতে হবে তোমাকে? fx টা হচ্ছে v আর fy টা হচ্ছে u, fy টা u, তার মানে কি রাইট, fy টা u, তার মানে এটা del u del x minus del v del x, একদমই তাই, del u del x minus del v del y। এই এবার ইউ রিমেম্বার কোচি রাইমান কন্ডিশনে দেখে এসেছো del v del x সমান মাইনাস del u del y আর del u del x সমান del v del y। তাহলে এই পার্টটাও জিরো, এই পার্টটাও জিরো। কোচি রাইমান কন্ডিশন যদি কাজে লাগাও, এই পার্টটাও জিরো হয়ে যায়, এই পার্টটাও জিরো হয়ে যায়। তাহলে আমরা বাম দিক থেকে নিয়ে যে শুরু করেছিলাম এফ জেড ডিজেড কন্টুর ইন্টিগ্রাল, দেখতে পাচ্ছ এটা জিরোর সাথে সমান। দ্যাট ইজ হোয়াট ইজ নোন অ্যাজ কোচিস ইন্টিগ্রাল থিওরেম। কোন একটা ফাংশন এফ জেড, দিস ইজ অ্যানালিটিক, এবং এর যে কম্পোনেন্ট গুলো, সেই কম্পোনেন্ট গুলোর রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, এইগুলোর কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ রয়েছে। যেহেতু অ্যানালিটিক কাজী এর তোমার ইউভি এই কোচি রাইমান কন্ডিশন গুলো স্যাটিসফাইড হবে। সেক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রালের ভ্যালুটা জিরো হবে। এইখান পর্যন্তই থাক, দেখে রেখো ভালো করে। আজকে যেটুকু পড়ালাম সেখান থেকে খুব বিশাল কিছু প্রবলেম দেওয়ার নেই, তবু আমি চেষ্টা করছি দুটো একটা যদি কিছু প্রবলেম বেশি আজকের ক্লাসটার উপর বেস করে করতে দেওয়া যায়। তোমাদের কোনো প্রশ্ন